তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য গণিতের যে ত্রিকোণমিতি অধ্যায়টা আছে খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতি মূলত অনেকেই অনেকভাবে বোঝার চেষ্টা করেও বুঝতে পারে না। আমাদের মূলত একটা সমকোণী ত্রিভুজ দিয়েই আমরা ত্রিকোণমিতির পুরো ব্যাপারটা বুঝে নিব। একটা সমকোণী ত্রিভুজ দিয়ে প্রথমে তাহলে আমাদেরকে জানতে হবে সমকোণী ত্রিভুজটা আসলে কি। অনেকে হয়তো সমকোণী ত্রিভুজটা ডেফিনেশনও পুরোপুরি জানে না। সমকোণী ত্রিভুজটা বলতে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ শব্দের অর্থ হচ্ছে 90 ডিগ্রি। কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অন্য যে দুইটি কোণ থাকবে ওই দুইটি কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। কারণ একটি ত্রিভুজে একটি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় আর দুইটি কোণ কোনোভাবেই 90 ডিগ্রি, দুইটি কোণে যে কোনো একটি 90 ডিগ্রির অথবা তার চেয়ে বেশি হতে পারবে না। সেই জন্য 90 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ 90 ডিগ্রিকে দুই ভাগ করে দুইটি কোণ নিয়ে নেবে, তারপরে 180 ডিগ্রি হয়ে যাবে। যেমন আমি সমকোণী ত্রিভুজের সমকোণ সমান 90 ডিগ্রি দিয়ে দিলাম, আরেকটি কোণের মান আমার নিজের মতো করে বসালাম 50 ডিগ্রি। সেই ক্ষেত্রে বাকি কোণটি কত ডিগ্রি হবে? যেহেতু এই কোণটি 50 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হওয়ার জন্য এই কোণে আর 40 ডিগ্রি লাগবে। 40 ডিগ্রি, 50 আর 40 মিলে 90 ডিগ্রি হয়ে গেল। 90 আর 90 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেই কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তো আমরা মূলত আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ইংলিশ শব্দটি হচ্ছে এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে, যেহেতু গ্রিক বিজ্ঞানীরাই ত্রিকোণমিতির ব্যবহার আবিষ্কার করেছেন। এখন আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে যে বাহুগুলো, এই একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো, এই তিনটি বাহুর ব্যবহারেই এখানে মূলত আলোচ্য বিষয়। কোনো ক্ষেত্রে ত্রিকোণমিতির দুইটি বাহু দেওয়া থাকে, একটি বাহুর মান বের করতে বলে। কোনো ক্ষেত্রে একটি বাহু দেওয়া থাকে, একটি কোণ দেওয়া থাকে, অন্য বাহুগুলোর মান বের করতে বলে। এভাবে আমরা ত্রিকোণমিতি। তো এখানে ত্রিকোণমিতির বাহুগুলোর মধ্যে তিনটি বাহুর নাম মূলত আমরা এভাবে মনে রাখবো। একটি বাহু অতিভুজ, একটি বাহুর নাম অতিভুজ। একটি বাহু হবে লম্ব আর একটি বাহু হবে ভূমি। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে, আমরা সমকোণ দেখতে পাচ্ছি, সমকোণের বিপরীত বাহুটা অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। তার মানে এখন আমি যদি এটা একটা নাম দিই এ বি সি, এই ত্রিভুজটার নাম, তাহলে এসি বাহুটাই হচ্ছে অতিভুজ। এখন আমরা দেখব লম্ব কোণটা হবে বা ভূমি কোণ বাহু হবে। এখানে এবি একটি বাহু আছে, বিসি একটি বাহু আছে। এই দুইটা বাহুর মধ্যে কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে। আমরা কখনো লম্ব আকৃতিতে দেখে ওটাকে লম্ব ভাববো না, ভূমি আকৃতিতে দেখে ওটাকে ভূমি ভাববো না। নিচে থাকলে যে ভূমি হবে ওটা নয়। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের যদি কোনো একটি কোণ নির্দিষ্ট করে দেয়, যেমন আমি আরেকটা ত্রিভুজ এঁকে দেখাচ্ছি,
এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এটার মান 90 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাদেরকে একটা কোণের নাম ওরা উল্লেখ করে দিল যে থিটা কোণ। এই কোণটা ওরা উল্লেখ করলো একটা ত্রিভুজের ক্ষেত্রে। এটা আমি এ বি সি একটি ত্রিভুজ নাম দিলাম। তো আমরা অবশ্যই জানতে পেরেছি অতিভুজ কোণ বাহু। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা হবে যখন থিটা যদি এই বাহুটাতে, এই কোণটাতে যদি থিটা দেয়, থিটা কোণ যেটা দিবে, অর্থাৎ ওরা যে কোনো একটা কোণের থিটা না দেব, ওরা একটা মান দিল, ধরে নিলাম এই থিটার জায়গায় ওরা থিটা মান 30 ডিগ্রি একটা মান দিল, ওরা একটা মান 30 ডিগ্রি দিল, অর্থাৎ এই কোণটা 30 ডিগ্রি, একটা 30 ডিগ্রি মান দিল। তো সেক্ষেত্রে আমাকে লম্ব কোনটা বাহুটা লম্ব হবে সেটা বুঝবো। থিটা কোণ বা যে কোণটা দিবে সেই কোণের বিপরীত বাহুটাই অবশ্যই লম্ব হবে। এই কোণটা আমাদের ওরা মান দিয়ে দিচ্ছে প্রশ্নে আমাকে একটা থিটা কোণের মান দিয়ে দিল, তাতে এই কোণটার মান দিল 30 ডিগ্রি, তাহলে লম্ব হবে এবি। আবার যদি আমাকে এই কোণটার মান দিয়ে দিল 60 ডিগ্রি ওরা, অর্থাৎ প্রশ্নে, তো আমাকে লম্ব তখন ধরতে হবে এই কোণের বিপরীত বাহু, বিসিটা লম্ব হয়ে যাবে, অর্থাৎ 60 ডিগ্রির সাপেক্ষে বিসি বাহু লম্ব, থিটা কোণের সাপেক্ষে এবি বাহু লম্ব। আমি যদি এখন থিটা কোণের হিসাব করি তাহলে লম্ব হবে এবি। তো আমি বুঝাতে পেরেছি যে আসলে লম্ব কোণটা লম্ব হবে যখন আমরা আমাদের যে কোণের মান দেওয়া থাকবে প্রশ্নে সেই কোণের বিপরীত বাহু লম্ব, সেই কোণের বিপরীত বাহু লম্ব, তাই থিটা দেওয়া থাকুক বা অন্য কোনো নির্দিষ্ট মান, স্পেসিফিক মান দেওয়া থাকুক। এরপরে আছে, আমি আজকে ত্রিকোণমিতির 3টা বাহু আমরা কিভাবে চিনব এই সম্পর্কে আমি অবশ্যই বুঝাতে পেরেছি। পরবর্তীতে আমরা চলে যাব আজকে যে ত্রিকোণমিতিতে আমাদের যে বিশেষ সূত্রগুলো ইউজ হয়, ব্যবহার হয়, যে সূত্রগুলো যদি আমরা মুখস্থ করতে পারি অথবা এগুলো যদি আয়ত্ত করতে পারি তাহলে আমরা অবশ্যই যে কোনো অঙ্ক সমাধান খুব সহজেই করতে পারব। প্রথমত আমাদের ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে, অনুপাতগুলো আমাদেরকে বুঝতে হবে। অনুপাতগুলোকে প্রথমত সাইন, কস, কসেক, সেক, ট্যান, কট, এই 6টি অনুপাত দিয়ে প্রকাশ করা হয়। সাইন, কস, কসেক, সেক, ট্যান, কট, এগুলোর নাম, এগুলো গ্রিক শব্দ। সাইন, একটা সাইনের সাথে একটা থিটা কোণ নিলাম, সাইন থিটা, কস থিটা, কসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। আমরা প্রথমে এই 6টি মুখস্থ করে পড়ি, সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো মুখস্থ করব। সাইন থিটা, আমি আবার বলছি, সাইন থিটা, কস থিটা, কসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। তো সাইন থিটা যে অনুপাতের সূত্র সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমি একটি কোণ আকারে দেখাচ্ছি। এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজটাতে সমকোণ হচ্ছে এটি, অতিভুজ হচ্ছে এটি। আমি কোণ দিলাম এটা থিটা, তাহলে লম্ব হবে থিটা কোণের বিপরীত বাহু লম্ব। থিটা কোণের বিপরীত বাহু যদি লম্ব হয়ে যায়, অতিভুজও পেয়ে গেছি, লম্বও পেয়ে গেছি, তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তো ভূমি পেয়ে লিখে দিলাম, এটা একটা নাম দিলাম এ বি সি
সমকোণী ত্রিভুজ। মূলত ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়েই সব কাজ। সাইন থিটা সমান আমরা মুখস্থ করে ফেলবো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এরপর হচ্ছে যে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তারপর হচ্ছে কসেক থিটা সমান সাইন থিটার বিপরীত, সাইন থিটা যেটা থাকবে এটার বিপরীত হবে কসেক থিটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। কসেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। এই দুইটা যদি আমরা মুখস্থ করতে পারি, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে বাকি সবগুলো আমাদের চলে আসবে, এই দুইটা থেকেই চলে আসবে। অতিভুজ বাই লম্ব, কসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। এই যে সাইন থিটার বিপরীত, সাইন থিটা এবং কসেক থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। সাইন থিটা যে মানটা হবে, অনুপাতটা হবে, এই অনুপাতটার বিপরীত অনুপাত হবে কসেক থিটাতে। এরপর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সেই ক্ষেত্রে সেক থিটা হবে কসেক থিটার বিপরীত, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তারপর হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার যা থাকবে ওটাকে কস থিটা দিয়ে যদি আমি ভাগ দিই, সেটাই হচ্ছে ট্যান থিটার মান। যেমন আমি কাজটা করাচ্ছি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আমি যদি সাইন এবং কসকে ভাগ দিই, যেমন ভাগ দিলে কি হবে, অতিভুজ আর নিচে আছে, অতিভুজ নিচে আছে, অতিভুজ অতিভুজ কাটা। সাইন এবং কসকে যদি আমি ভাগ করি, একই কিছু যদি ভাগ হয়, তো একেই দুইটা যদি ভগ্নাংশ ভাগ করি, সেই ভগ্নাংশের হর অর্থাৎ নিচে যা আছে তা যদি একই কিছু হয় তখন ভাগ যায়, উপরে যা আছে তা যদি একই কিছু হয় তখন ভাগ যাবে, অর্থাৎ এরা একটার সাথে আরেকটা ভাগ চলে যাবে। অতিভুজের সাথে অতিভুজ ভাগ করে দিলাম, তাহলে উপরে থাকে লম্ব আর এখানে নিচে থাকবে ভূমি, অর্থাৎ সাইন কসকে ভাগ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ট্যান থিটার মান, লম্ব বাই ভূমি। আশা করি বুঝাতে পেরেছি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এরপর হচ্ছে কট থিটা, কট থিটা সমান ট্যান থিটার উল্টা, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই 6টা অনুপাত আমরা অবশ্যই এগুলা আমরা আয়ত্ত করব, বুঝবো, বুঝে আমরা এগুলো আয়ত্ত করব। এখানে 2টা অনুপাত যদি আমরা মুখস্থ করে ফেলি, যেমন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে বাকিগুলো অটোমেটিক আমরা করে ফেলতে পারব। এই একটা হচ্ছে যে সূত্র। এরপর আরেকটা সূত্র, এই 6টা অনুপাত থেকে যখন আমরা আরেকটা সূত্র করব অনুপাতগুলোর মাধ্যমে, তো সেটা যেগুলো আমাদের অঙ্কে সূত্র হিসাবে কাজে লাগে। আর এটা হচ্ছে যে আমরা যখন কোনো গ্রাফ এই ধরনের ত্রিভুজ থেকে যখন আমরা অঙ্ক বের করব, অঙ্ক সমাধান করব, তখন সমকোণী ত্রিভুজের যে যদি একটা বাহু কোণ দেওয়া থাকে, তখন আমাদেরকে অন্য বাহু বের করার ক্ষেত্রে আমরা যে সূত্রগুলা আমাদের অবশ্যই ব্যবহার হবে সেগুলো হচ্ছে এই 6টি সূত্র। এই 6টি অনুপাত আমরা ব্যবহার করেই মান বের করে ফেলতে পারব। আর মূলত অঙ্ক আকারে গাণিতিকভাবে যে ত্রিকোণমিতির যে গণিতগুলো আছে এগুলো আমরা যেভাবে সমাধান করব, সেগুলোর ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো ইউজ করব সেটা হচ্ছে যে সাইন থিটা সমান 1/cosec থিটা, সাইন থিটা সমান 1/cosec থিটা, মুখস্থ করে ফেলবো। সাইন থিটা সমান 1/cosec থিটা, 1 নাম্বার। 2 নাম্বার, এবার cosec থিটা সমান কি, cosec থিটা সমান 1/sin থিটা, অর্থাৎ sin থিটা মুখস্থ করে ফেললে আমরা এটা cosec থিটাও
বিপরীত। সাইনের জায়গায় কস বসবে, কসের জায়গায় সাইন বসবে, জাস্ট এটা। সাইন থিটা বললে 1/cosec, cosec বললে 1/sin। এই দুইটা একটার সাথে সংযুক্ত। এরপর আসছি কস, 3 নম্বর। cos থিটা সমান 1/sec থিটা। cos থিটা, cosের শেষে কি আছে? s আছে, তাহলে s দিয়ে sec শুরু হয়ে গেছে কি দিয়ে? s দিয়ে। cosের শুরুতে কি আছে? c আছে, secের শেষে কি আছে? c আছে। তাতে এই দুইটা একটার সাথে আমরা সহজেই মনে রাখা পারবো। cos থিটা সমান 1/sec থিটা। cos s দিয়ে শুরু হয়ে যাবে, sec থিটা। cos থিটা সমান 1/sec থিটা। ঠিক একইভাবে sec থিটা সমান যদি বলা হয়, sec থিটা সমান 1/cos থিটা। 1/cos থিটা। sec থিটা সমান 1/cos থিটা। sec থিটা সমান 1/cos থিটা। তাহলে এই 4টা সূত্র আমাদের হয়ে গেছে। 5 নম্বর সূত্র, tan থিটা। tan থিটা সমান 1/cot থিটা। তাহলে cot থিটা সমান কি হবে? cot থিটা সমান 1/tan থিটা। একটার বিপরীত। tan থিটা t আছে, tan এর শুরুতে কি আছে? t আছে, cot এর শেষে কি আছে? t আছে, তাহলে tan cot দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে t দিয়ে। tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। এই অঙ্কগুলো মূলত আমরা যখন গাণিতিকভাবে সলভ করতে যাব, প্রশ্নের সমাধান করতে যাব, তখন আমাদের এই সূত্রগুলো ইউজ হবে। এর বাহিরে বর্গের দুইটি মূলত সূত্র আছে, 2-3টে সূত্র আছে। যেমন হচ্ছে দ্বিঘাতি যখন কোনো সমাধান করতে যাব, বর্গাকারের কোনো সমাধান করতে যাব আমরা, তখন এই সূত্রগুলো ইউজ করব। যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই স্কয়ারের সূত্র, স্কয়ারওয়ালা যদি sin cos থাকে তখন আমরা এই সূত্রগুলো ইউজ করব। একইভাবে এই সূত্রর এখানে আরেকটা সূত্র আছে sin cos, তাহলে 2টা অনুপাতের সূত্র আমরা পাইছি। তাহলে আরো 4টা অনুপাত আছে, আরো 4টার মধ্যে আর 2টাই অনুপাতের সূত্র হবে। cosec স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এরপর আরেকটা সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আমি এখানে এই সূত্রগুলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সহজে মনে রাখা যায়, আর এই সূত্রটা খুব বেশি ব্যবহার হয়, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে cosec স্কয়ার থিটা, এগুলো বর্গাকৃতি রাশির ক্ষেত্রে এই সূত্রগুলো ইউজ হয়। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানে cot t এই যে মাইনাস এই দুইটা সূত্র মাইনাস হচ্ছে, এর ক্ষেত্রে সহজে মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি t গুলা এই দুইটাতে শেষে থাকবে। যেমন cot-এর ক্ষেত্রে t আছে, tan-এর ক্ষেত্রে t আছে, এগুলো মাইনাসের পরে থাকছে। তাহলে এই জিনিসটা মনে রাখলে আমাদের আর কনফিউজ থাকবে না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটা যেহেতু আমরা খুব সহজে মনে রাখতে পারবো, বাকি দুইটা কিভাবে সহজে মনে রাখতে পারবো? এই দুইটার মধ্যে এইখানে আমরা যদি লক্ষ্য করি c দিয়ে শুরু হয়ে গেছে, cosec-এর শুরুতেও c আছে, cot-এর শুরুতেও c আছে, এই দুইটা খুব সহজে c দিয়ে আমরা মনে রাখবো। cosec স্কয়ারটা আগে বসাই দিব, যেহেতু t গুলা শেষে বসবে, মাইনাস cot স্কয়ার থিটা। তো বাকি আর যে দুইটা থাকে এই দুইটা তো আমাদের মনেই থাকবে ইজিলিতে, 4টা বাদ দিলে বাকি থাকে sec আর tan। তো tan কোথায় বসবে? tan অবশ্যই মাইনাসের পরে বসবে, secটা আগে বসবে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল, আশা করি বুঝতে পেরেছি। আর এখান থেকে এই 3টা সূত্র থেকে আমাদের আরও সূত্র বের হয়। যেমন আমি 1 নম্বর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার
থিটা ইকুয়াল 1 থেকে আমি যদি আরেকটা সূত্র বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হবে সাইন স্কোয়ার থিটা এই পাশে রেখে দিলাম সমান সমান, তাহলে কস স্কোয়ারটা এই পাশে আছে, সমান চিহ্নের বাম পাশে আছে, সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। সেক্ষেত্রে সমান চিহ্নের ডান পাশে আগে কি আছে? 1 আছে। এখন যদি আমি কস স্কোয়ারটা প্লাসে আছে ওই পাশে যদি নিয়ে যাই, ডান পাশে যদি নিয়ে যাই, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটা একটা রুলস। এই পাশে সমান চিহ্নের বাম পাশে কোনো কিছু প্লাসে থাকলে ডান পাশে গেলে মাইনাস হবে, বাম পাশে কোনো কিছু মাইনাসে থাকে ডান পাশে গেলে প্লাস হবে। কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা দিয়ে আমরা আরেকটা সূত্র হয়ে গেল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। একইভাবে কস স্কোয়ারটা দিয়ে আমরা আরেকটা সূত্র করে ফেলতে পারবো। কস স্কোয়ারটা এই পাশে রেখে সাইন স্কোয়ারটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, এখানে প্লাস আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। একইভাবে এগুলো আমরা করতে পারবো। কস স্কোয়ারটা এই পাশে আছে, আমি যদি কট স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার একইভাবে এটা যদি করি, সেক স্কোয়ারটা রেখে যদি ট্যান স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই, সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। যেহেতু ট্যান এন স্কোয়ারটা এই পাশে মাইনাস আছে, এটা ডান পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। আর কখনো যদি আমাদের দুইটা পক্ষ থাকে, অর্থাৎ একটা ডান পক্ষ একটা বাম পক্ষ, সমান চিহ্নের ডান দিকেরটা ডান হাতের দিকেরটা ডান পক্ষ, সমান চিহ্নের বাম হাতের দিকেরটা বাম পক্ষ, তাহলে এই সূত্রটার ক্ষেত্রে ডান পক্ষ হচ্ছে 1, বাম পক্ষ হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দুইটা পক্ষ যখন আমরা কোনো অঙ্কে সমাধান করব, যেমন আমি 1 নাম্বার সূত্রটা থেকে আরেকটি অঙ্ক করেছি, যেমন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই ক্ষেত্রে আমি একটা চিহ্ন ব্যবহার করেছি, এই চিহ্নটা অর্থ বা, এই অ্যারো চিহ্নটা অর্থ বা। এই ক্ষেত্রে আমরা বাও লিখতে পারি অথবা অরও লিখতে পারি। অর দিয়েও আমি কাজ করতে পারবো, বা দিয়েও কাজ করতে পারবো, এই চিহ্নটা দিয়েও আমি, এই তিনটে চিহ্ন দিয়েই আমাদের যখন দুইটা পক্ষ থাকবে তখন আমরা সমাধান করার ক্ষেত্রে লাইন বাই লাইন এই চিহ্নগুলো ব্যবহার করব। এরও চিহ্ন এটা ব্যবহার করব, অথবা বা ব্যবহার করব, অথবা অর ব্যবহার করব। বা ব্যবহার করাটাই বেশি ইউজ হয়, চাইলে অরও ব্যবহার করতে পারবো। সাইন স্কোয়ার, অর্থাৎ আমি যদি এই চিহ্নটা ব্যবহার করি, প্রত্যেকটা লাইনে এই চিহ্নই ব্যবহার করব। সেক্ষেত্রে এইভাবে এক লাইনে এই চিহ্ন ব্যবহার করবো, এক লাইনে বা ব্যবহার করবো, এক লাইনে অর, এভাবে হবে না। একটা অঙ্কে যে কোনো একটা চিহ্নই ব্যবহার করব। বা করলে আমি প্রত্যেকটা লাইনে বাই করব আনসার কমপ্লিট করা পর্যন্ত। অর যদি ইউজ করি, আমি প্রত্যেকটা লাইনে অরই ইউজ করব। আশা করি বুঝাইতে পেরেছি। এই সূত্রগুলা মূলত আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে খুবই ব্যবহার হয়। সাইন থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, কসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা, কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, ট্যান থিটা ইকুয়াল 1 বাই কট থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা। এগুলো আমরা ধাপে ধাপে, এগুলো আমাদের কাজ হচ্ছে যে একেবারেই মেমোরাইজ করে ফেলা। আমরা যদি মুখস্থ করে ফেলি, তাহলে পরবর্তীতে আমাদের আর মুখস্থ করতে হবে না, এগুলো আমাদের ভিতরে অটোমেটিকগুলা থেকে যাবে। একটা জিনিস আমরা বোঝার জন্য ছোটোখাটো জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হয়। তার মানে এই না যে এটা মুখস্থবিদ্যা, এটা মুখস্থবিদ্যা না, এই বিষয়গুলো আমাদেরকে এইভাবেই আয়ত্ত করতে হবে। আর এগুলো আমরা বেশি বেশি পড়বো, লেখার সাথে সাথে পড়বো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, 5-10 বার পড়বো, এরপরে এগুলা লিখব। তো এখন আমি একটা সমাধানের দিকে যাচ্ছি, যেমন আমি নিচ থেকে একটি সমাধান করে দেখাচ্ছি, যেগুলো প্রশ্ন আকারে আর থাকে। যেমন এটি একটি সমকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম ABC, সমকোণ হচ্ছে এটা কিন্তু প্রশ্নে ওরা এঁকে দেখাবে না, তোমাকে বুঝে নিতে হবে। ওরা প্রশ্ন আকারে যদি বলে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি এবং অতিভুজের মান হচ্ছে
13, অতিভুজ 13। আমি নিচ থেকে একটি মান দিয়েছি। সেক্ষেত্রে ওরা যদি বলে ভূমি কত, সেক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজের ওরা জাস্ট একটি কোণের মান দিয়ে দিচ্ছে 30 ডিগ্রি, অতিভুজের মান দিচ্ছে 13। সেক্ষেত্রে ওরা বলে দিচ্ছে ভূমি কত, আর কিছুই বলে না। তাহলে এই প্রশ্নটাকে তোমাকে সাজাইতে হবে ভূমি ইকুয়াল হোয়াট। তাহলে তুমি কিভাবে ভূমি বের করবা? তাহলে যেহেতু তোমাকে একটা সমকোণী ত্রিভুজ ভাবতে হবে, সেই ক্ষেত্রে একটা কোণের মান তুমি লিখে ফেলতে হবে ওই ত্রিভুজটাতে। আমি যেভাবে লিখেছি, তুমি যদি এই জায়গায় লেখো তাও লিখতে পারবো। সেই ক্ষেত্রে 30 ডিগ্রি লেখার পরে তুমি অতিভুজের মান দিয়ে দিবা 13। আমি বলেছি যে সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। সেক্ষেত্রে ভূমি হবে কোনটি, এবি হবে নাকি বিসি হবে, সেটা আগেই আমি বলে দিয়েছি। কোণ যেখানে থাকবে তার বিপরীত বাহু লম্ব। কোণ যদি সিতে থাকে, এবি বাহুটা হচ্ছে বিপরীত, এটা লম্ব। লম্ব যদি এবি হয়, বাকিটা ভূমি হবে, বিসি হচ্ছে ভূমি। তাহলে আমরা এখানে ভূমি সমান কি পাবো, বিসি পাবো, বিসি ইকুয়াল হোয়াট। তাহলে এই বিসিটার মানেই আমাদেরকে বের করতে হবে, এটা এক্স ধরে নিলাম আমি। তো সেক্ষেত্রে আমরা কি দিয়ে করব, যেহেতু আমাদের অতিভুজ এবং ভূমি দেওয়া আছে, অতিভুজ এবং ভূমির কাজ করব আমি। যে আগে 6টি অনুপাত লিখে দিয়েছি, ওই 6টি অনুপাতের মধ্যে অতিভুজ এবং ভূমি সংক্রান্ত সূত্র লেখা আছে। যেমন আমি যদি এটা দুইটা কাজ করতে পারবো, ভূমি বাই অতিভুজ যদি আমি কাজ করি, সেক্ষেত্রে আমাকে সূত্র নিতে হবে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমি আগে যে সূত্র করেছি ওখানে আছে ভূমি বাই অতিভুজ। অথবা আরো একটা সূত্র দিয়ে কাটতে পারবো, সেটা হচ্ছে যে অতিভুজ বাই ভূমি। সেক্ষেত্রে আমাকে কসের বিপরীত সেক থিটা দিয়ে কাজ করতে হবে। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। এই দুইটা সূত্র দিয়েই আমি অঙ্ক সলভ করতে পারবো এবং একই মান আসবে। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একই মান আসে। তার আগে আমি সূত্রগুলো আরেকবার তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। যেমন এই যে কস থিটার কাজ করেছি ভূমি বাই অতিভুজ, আবার এখানে আমি দেখিয়ে দিয়েছি যে কস থিটার বিপরীত সেক অতিভুজ বাই ভূমি। একইভাবে আমি এখানে লিখেছি যে এই দুইটা সূত্র দিয়ে আমি এটার উত্তর বের করে ফেলতে পারবো। যে এখানে ভূমির মান আমি লিখব, ভূমির মান কত, ভূমির মান দেওয়া নাই, ভূমির মান এক্স ধরে নিল। এরপরে অতিভুজের মান কত, অতিভুজের মান আমি একটা মান নিজে নিচ্ছি, সেটা হচ্ছে 13। ওরা যেটা দেয় তুমি সেটাই লিখবা। এরপর হচ্ছে এখানে আমি যেহেতু এখানে সমান দুইটা পক্ষ আছে, আমি এখানে বা দিয়ে কাজ করবো। বা এই পক্ষে আছে কস থিটা। এই থিটার মান হচ্ছে যে 30 ডিগ্রি, যেহেতু ওরা মান দিয়ে দিচ্ছে কস 30 ডিগ্রি আমাদেরকে লিখতে হবে। এরপর হচ্ছে এই জায়গায় আমি এটা হচ্ছে যে আরেকটা অঙ্ক, যেটা এটার অল্টারনেটিভ। এভাবেও বের করা যায়, সেক দিয়ে বের করা যায়, কস দিয়ে বের করা যায়, সেক দিয়ে। তো সেকের ক্ষেত্রে আমি কি লিখবো, সেক থিটার মান কত দিয়ে দিচ্ছে, থিটা 30 ডিগ্রি, 30 ডিগ্রিটা লিখে দিলাম। অতিভুজের মান 13 এক্স, এরপর ভূমি হচ্ছে যে এক্সটা লিখে দিলাম। বা এখন সেক 30 ডিগ্রির মান কত, এই যে ডিগ্রির মান চলে আসছে, এই ডিগ্রিটা আমাদেরকে অবশ্যই শিখে নিতে হবে। তাহলে আমরা এতক্ষণ যে সূত্রগুলো শিখেছি, এরপরে আরেকটা টেবিল আছে ডিগ্রির, ওই টেবিলটা যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে আমাদের আর কোনো কিছুই লাগবে না ত্রিকোণমিতিতে। তো প্রথমে আমরা 0 ডিগ্রি থেকে শুরু করব, এরপরে 30 ডিগ্রি, এরপর 45 ডিগ্রি, এরপর 60 ডিগ্রি, এরপর 90 ডিগ্রি।
মূলত তোমাদের এই ডিগ্রিগুলোরই প্রয়োজন হবে, এর বাইরে কোনো ডিগ্রির প্রয়োজন হবে না। প্রথমত সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে, আমি সাইনটা এই জায়গায় দেখতেছি, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। সাইনের পরে আমি সাইন এরপর দিলাম এরপর কস 0 ডিগ্রির মান কি হবে? সাইন যেটা হয়, সাইন 90 ডিগ্রিতে যে মানটা থাকবে কস 0 ডিগ্রিতে সেই মানটা আসবে 1। এটা একটা মান যদি মুখস্থ করো বাকি সবগুলো তুমি লিখে নিতে পারবে। এরপর সাইন 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান কি হবে? কস 30 ডিগ্রির মান কি হবে? কস 60 ডিগ্রিতে যে মানটা থাকবে সেটা কস 30 ডিগ্রিতে হবে, অর্থাৎ 3/2। তাহলে কস 45 ডিগ্রির মান কি হবে? সাইন 45-এ যা থাকবে কস 45-এও তা হবে, অর্থাৎ 1/√2। তাহলে কস 60 ডিগ্রির মান কি হবে? কস 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রিতে যে মান থাকবে কস 60 ডিগ্রিতেও সেই মান থাকবে, হাফ। তাহলে কস 90 ডিগ্রিতে কি হবে? সাইন 0 ডিগ্রিতে যে মান থাকবে কস 90 ডিগ্রিতে সেই মানটায় হয়ে যাবে, অর্থাৎ 0। অর্থাৎ এটা অনেকটা বিপ্রতীপ কোণের মতো, অর্থাৎ সাইনের যেটা 0 ডিগ্রিতে হবে কসের সেটা 90 ডিগ্রিতে হবে, সাইনের যেটা 30 ডিগ্রিতে হবে কসের সেটা 60 ডিগ্রিতে হবে, 45 একই হবে দুইটাই। তাহলে এই দুইটাতে সাইন যদি মনে রাখতে পারি আমরা কসও মনে রাখতে পারব। এরপর আসবে কসেক 0 ডিগ্রির মান কত? এগুলো আমরা আর কোনো কিছু মনে রাখার প্রয়োজন নাই, এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। সাইন ভাবলে আমি কসেক পেয়ে যাব, অর্থাৎ সাইনের যেটা আছে সেটার উল্টাটা হচ্ছে কসেক। সাইনে 0 উল্টা কি হবে? 0-র নিচে মনে মনে 1 যদি ভাবি তাহলে এটার উল্টাটা বিবেচনা করলে কি হবে? 0/1 এর উল্টা হচ্ছে 1/0, অর্থাৎ কসে হবে 1/0। কোনো ভগ্নাংশে নিচে যদি হরের ক্ষেত্রে যদি 0 থাকে এটা কোনো সংজ্ঞা নেই, এই মানের কোনো সংজ্ঞা নেই, এটা হচ্ছে যে অসংজ্ঞায়িত, ইনফিনিটি, অসংজ্ঞায়িত, এটার কোনো ভ্যালু সংজ্ঞাকারে নেই, এটা অসংজ্ঞায়িত। অর্থাৎ কোনো কিছুর উপরে 0 হলে সেটা সেই মানটাও 0 হয়ে যাবে, নিচে যাই থাকুক সংখ্যা, কিন্তু নিচে যখন 0 হবে সেই ক্ষেত্রে এটার কোনো সংজ্ঞা নেই, এটা হবে ইনফিনিটি, অসংজ্ঞায়িত। এরপর হচ্ছে কসেক 30 ডিগ্রির মান কত? আমরা সাইনের উল্টাটা বিবেচনা করব। আমরা যদি হাফের উল্টাটা বিবেচনা করি সেক্ষেত্রে কি হবে? হাফের নিচে আমাদেরকে একটা 1 ভাবতে হবে। হাফের নিচে যদি আমি একটা 1 ভাবি তাহলে কোনো ভগ্নাংশের নিচে যদি 1 থাকে ওই ভগ্নাংশটা উল্টে যাবে। তার মানে হাফকে যদি আমি আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করি, যেমন হাফের নিচে আমি একটা 1 দিয়ে দিলাম, তো এই কাজটা যদি আমি সমাধান করি তাহলে কি হবে? এটা আমরা 4, 5, 6-এও পড়েছি। যখন ভগ্নাংশ বেড়ে যাবে তখন আমরা উপরে যে ভগ্নাংশ আসে ওই ভগ্নাংশটা লিখে ফেলবো, লিখে এর নিচের ভগ্নাংশে যেই দাগটা থাকবে ওটা ভাগকে গুণাকারে নিব, এরপরে নিচে যা থাকবে এটা বসবে, নিচে 1 আছে 1 বসে গেছে। তো এখন আমরা কি পেয়ে গেলাম? 1 দিয়ে যদি আমরা হাফকে গুণ করি, হাফ একে হাফ, মানে হাফেই হয়ে গেল, অর্থাৎ হাফ না, সরি, এখানে যে একটা 1 আছে উল্টে যাবে, অর্থাৎ
সাইন 30 ডিগ্রিতে আমরা যে মানটা পাইছি এটা হচ্ছে যে কস 30 ডিগ্রিতে উল্টা হবে, উল্টা হলে তাহলে কি হবে, এটা আমরা এই কাজটা যেটা দেখিয়েছি এটা অন্য অন্য একটা ব্যাপার, এটা এখানে না। এখানে যে ইয়াটা হচ্ছে সেটা হচ্ছে উল্টা। এখানে আমি কস 30 ডিগ্রির মান যে হাফটা আছে, হাফটার উল্টা যদি আমি ব্যবহার করি, অর্থাৎ লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, 2 উপরে উঠবে 1 নিচে নামবে, এটা অর্থাৎ 2 উপরে 1 নিচে। কোনো কিছুর ভ্যালুর ক্ষেত্রে, মানের ক্ষেত্রে যখন 1 নিচে যাবে, নিচে থাকবে, সেক্ষেত্রে উপরে যেটা সেটাই, অর্থাৎ 2। এখানে আমাদের 2/1 লেখার কোনো দরকার নেই, কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটা কি থাকে, 1 থাকে। তো একইভাবে cos 45 ডিগ্রির মান কত, sin 45 ডিগ্রিতে যা আছে তার উল্টো, অর্থাৎ √2/1। √2/1 1 নিচে লেখার আমাদের দরকার নাই, শুধু √2 লিখে দিলে চলবে। √2/1 মানে √2। তাহলে cosec 60 ডিগ্রির মান কি হবে, cosec 60 ডিগ্রির মান sin 60 ডিগ্রিতে যা আছে তার উল্টো, অর্থাৎ এখানে নিচে 2 আছে, 2টা উপরে উঠে যাবে, √3টা উপরে আছে, এটা নিচে নেমে যাবে। তাহলে cosec 90 ডিগ্রির মান কি হবে, sin 90 ডিগ্রিতে যা আছে তার মানের উল্টো, অর্থাৎ 1-এর উল্টো। 1-এর নিচে 1 পূর্ণ সংখ্যার নিচে একটা 1 আছে মনে মনে, উল্টা যদি আমি উল্টা করি তাহলে 1-এর নিচে 1 মানে 1 হবে এটা। cosec হচ্ছে যে সাইনের উল্টো। একইভাবে কসের উল্টো হবে sec। তো আমরা এখন যদি সেকের মানটা বসাই তাহলে কসের মান দেখব, 1-এর উল্টো 1। এরপর হচ্ছে √3/2 উল্টো 2/√3। এরপর হচ্ছে 1/√2 উল্টো √2/1, √2/1। এই 1টা লেখার দরকার নাই, আমরা শুধু √2 লিখে দিলে হবে, কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যা নিচে কি থাকে, 1 থাকে। এরপর sec 60 ডিগ্রির মান cos 60 ডিগ্রিতে যা আছে তার উল্টো, 2/1। নিচে 1-এর লেখার দরকার নাই, শুধু 2 লিখলেই চলবে। এরপর sec 90 ডিগ্রির মান cos 90 ডিগ্রিতে যা আছে তার উল্টো, cos 90 ডিগ্রির মান আছে 0-এর উল্টো হচ্ছে 0, নিচে মনে মনে একটা 1টা উপরে হবে, 0টা নিচে হবে। আমি আগেও বলছি কোনো কিছু মানের নিচে যদি 0 থাকে ওই অনুপাতটা তখন অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ এটা অসংজ্ঞায়িত, ইনফিনিটি অসংজ্ঞায়িত। এটার কোনো সংজ্ঞা নেই। এই 6টি অনুপাত, এখানে আমরা কয়টি অনুপাত বের করে ফেলেছি, সাইন, কস, কসেক, সেক, 4টি। আর যে 2টা আছে সেই 2টা হচ্ছে ট্যান এবং কট। ট্যান এবং কট একেবারেই সহজ, ওগুলো আমরা সাইন এবং কস দেখেই বের করে ফেলতে পারবো। আমরা জানি ট্যান সমান সাইন বাই কস, আমরা আগে করেছি ট্যান সমান সাইন বাই কস, আর কট সমান কস বাই সাইন। ট্যান সমান সাইন বাই কস, এই দুইটাকে আমরা ভাগ আকারে যদি বিবেচনা করি তাহলে আমরা মান পেয়ে যাব। সাইন বাই কস 0/1, ট্যান 0 ডিগ্রির মান 0/1। 0/1 মানে উপরে 0 নিচে 1, উপরে 0 নিচে 1 মানে এটা 0। এরপর cos 30 ডিগ্রির মান হচ্ছে ½ উপরে হাফ নিচে √3/2। এখানে একটা গাণিতিক বিষয় আছে, উপরে একটা ভগ্নাংশ, এর উপরে হাফ, এর নিচে হচ্ছে √3/2। সেক্ষেত্রে আমরা মূল ভগ্নাংশটা কি পাবো যদি কাজ করি, তাহলে আমরা এখানে এই হাফ বাই √3/2 এই কাজটা যদি আমরা করি, এখানে এটা হচ্ছে মূল ভগ্নাংশ, এই ভগ্নাংশের উপরে যে রাশি বা যে সংখ্যাটা পাবো এটা আমরা বসাই দিব। ভগ্নাংশটার জন্য আমরা গুণাকার গুণ চিহ্ন দিব, নিচের ভগ্নাংশ যদি থাকে এটা উল্টে যাবে, অর্থাৎ 2টা উপরে বসবে, 3টা নিচে বসবে। এই ক্ষেত্রে আমরা এখন যদি কাজ করি, এখানে
টু আছে, এই ভগ্নাংশের নিচে টু আছে, গুণাকার আর একটা ভগ্নাংশ এর উপরে টু আছে, নিচে টু উপরে টু কাটা, তাহলে টু আর থাকছে না, এখানে উপরে থাকছে 1 আর নিচে থাকছে √3। তাহলে এই ভগ্নাংশটা থেকে আমরা পেয়ে গেলাম, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা √2 কাটা, উপরে 1 আর নিচে 3 পাচ্ছি, অর্থাৎ tan 30 ডিগ্রির মান উপরে 1 আর নিচে হচ্ছে 3, 1/√3। তো এখান থেকে আমরা জেনে গেলাম। এরপর হচ্ছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রির মধ্যে ভাগ হবে। তাহলে একইভাবে যে 30 ডিগ্রির মান দেখিয়েছি সেই একই রকম √2 কাটা যাবে, এখানে উপরে 1 নিচে 1, অর্থাৎ এটার মান 1 হবে, tan 45 ডিগ্রির মান 1 হবে। এরপর হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রিতে sin 60 ডিগ্রি এবং cos 60 ডিগ্রির মানের মধ্যে ভাগ হবে। তাহলে এখানে নিচে 2 আছে, cos এর নিচেও 2 আছে, তাহলে 2 ভাগ গেলে পরে থাকে √3, নিচে থাকে 1, √3 নিচে 1 অর্থাৎ √3। এরপর হচ্ছে tan 90 ডিগ্রি, এখানে উপরে 1 আছে, নিচে 0, কোনো কিছু ভগ্নাংশ আকারে যদি থাকে নিচে 0 থাকে এটা হবে অসংজ্ঞায়িত, তাহলে tan 90 ডিগ্রির মানও হবে অসংজ্ঞায়িত। এরপর হচ্ছে একইভাবে cot, tan যেভাবে বের করছি কটের ক্ষেত্রে tan এর 90 ডিগ্রিতে যে মানটা থাকবে cot 0 ডিগ্রিতে সেই মান বসবে, cot 0 ডিগ্রিতে অসংজ্ঞায়িত হবে, যেহেতু tan 90 ডিগ্রিতে অসংজ্ঞায়িত, cot 0 ডিগ্রিতে অসংজ্ঞায়িত হবে। এরপর tan 60 ডিগ্রিতে যে মানটা থাকবে cot 30 ডিগ্রিতে সেই মানটা আসবে, tan 60 ডিগ্রিতে √3 পেয়ে গেছি, cot 30 ডিগ্রিতে √3 আসবে। তারপর হচ্ছে tan 45 ডিগ্রি যে মান থাকবে cot 45 ডিগ্রি একই মান বসবে, এখানে tan 45 ডিগ্রি 1, cot 45 ডিগ্রিতেও 1। তারপর হচ্ছে যে tan 30 ডিগ্রিতে যে মান থাকবে cot 60 ডিগ্রিতে সেই মানটা বসবে, tan 30 ডিগ্রিতে আছে 1/√3, cot 60 ডিগ্রিতে বসবে 1/√3। তারপর হচ্ছে tan 0 ডিগ্রিতে যে মানটা থাকবে cot 90 ডিগ্রিতে সেই মান বসবে, tan 0 ডিগ্রিতে আছে 0, cot 90 ডিগ্রিতেও 0 বসবে। আশা করি এই চারটা বুঝাইতে পেরেছি। তোমরা এই চারটা নিজেরা এঁকে এই চারটা প্রথমে এই যে মানটা আছে সাইনের এই মানটা মুখস্থ করে ফেলবা, এরপরে যেভাবে বুঝিয়েছি এভাবে নিজেরা প্র্যাকটিস করবা। আশা করি তোমাদের কোনো কনফিউশন বা কোনো ধরনের সমস্যা আর থাকবে না। অবশ্যই তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, প্রথমে একটু মুখস্থটা করে নিতে হবে, যেহেতু এখানে অনেকগুলো আছে, এই জিনিসগুলো তোমরা মুখস্থ করবা। মুখস্থ করার পরে যখন বুঝে যাবা তখন আর মুখস্থ রাখার প্রয়োজন হবে না। এখন আমরা যে অঙ্কটা সমাধান করতে গেছি, যেখান থেকে আমরা এই ডিগ্রিটা বুঝে আসলাম, সেইখান থেকে আবার আমরা সেই জায়গায় চলে যাচ্ছি। আমাদের ডিগ্রির মান প্রয়োজন ছিল, যেমন sec 30 ডিগ্রির মান কত। sec 30 ডিগ্রির মান আমরা যে চারটা করেছি এই থার্ডটার মধ্যে আমরা দেখব sec 30 ডিগ্রির মান হচ্ছে যে 2/√3। এটা অটোমেটিক তোমরা যখন চারটা করতে করতে তোমাদের মেমোরাইজ বা তোমাদের আয়ত্তে চলে আসবে, তোমরা ইজিলিতে এটা ফিরে যাবা 2/√3। আর এখানে আছে 13/x। বাহ, এখন আমি যদি এটা সমাধান করি, এখানে 13 আর গুণ হবে, এক্সকে আমি বাম পাশে নিয়ে আসবো, 2x আর 13 এবং √3টা আমি এক পাশে গুণ করে যাব। দুইটা সমান চিহ্নের উভয় পাশে ভগ্নাংশ যখন থাকবে আর গুণ হবে, অর্থাৎ এই ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হরের গুণ, এই ভগ্নাংশের হরের সাথে এই ভগ্নাংশের লবের গুণ। আবার যদি ভাগ করতে চাও সেক্ষেত্রে উপরে উপরে ভাগ হবে, নিচে নিচে ভাগ হবে, অর্থাৎ উপরে উপরে যদি কোনো কিছু ভাগ যাওয়ার থাকে, করার মতো থাকে, ভাগ যা। এখানে যদি 12 থাকতো আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিতাম, 2 কি 2, 6 2 12। এখানে যেহেতু ভাগ যাচ্ছে না, একটার সাথে আমি ভাগ দিব না, তখন আর গুণ করে ফেলবো। যেমন x এবং 2 গুণ করলে 2x, 13 এবং √3 গুণ করলে 13√3। সেই ক্ষেত্রে আমাদের শুধু x এর মান লাগবে, যেহেতু আমাদের ভূমি x, ভূমির মান লাগবে। সেক্ষেত্রে এই 2টা আমি পাশে পাঠিয়ে দিব। কোনো কিছু যদি গুণাকারে থাকে চলকের সাথে, কোনো সংখ্যা
বা কোনো কিছু আমরা যদি গুণাকারে থাকে সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে যদি নিয়ে যাই, সেক্ষেত্রে গুণাকারে যদি থাকে ভাগ হবে, ভাগ আকারে যদি থাকে গুণ হবে, যোগ আকারে থাকলে বিয়োগ হবে, বিয়োগ আকারে থাকলে যোগ হবে। এক্ষেত্রে 2x মানে 2টা এক্সের সাথে গুণাকারে আছে, সেক্ষেত্রে আমি 2টাকে ওই পাশে নিয়ে যাব, ভাগ হয়ে যাবে। যেমন 13 উপরে হবে, এ পাশে যেটা থাকবে সেটা উপরে বসবে, আর এই পাশ থেকে গুণাকারে যেটা থাকবে এটাই পাশে ভাগ 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 করার ক্ষেত্রে নিচে বসবে, 2টা নিচে বসে গেছে। অর্থাৎ 13√3/2 এটা হচ্ছে যে ভূমির মান, এই এক্সের মান বের হয়ে গেছে। এক্ষেত্রে আমি এখন cos 30 ডিগ্রির মান যদি বের করি, cos 30 ডিগ্রির মানটা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমি একই মানটা এখন পেয়ে যাব, বা cos 30 ডিগ্রি যেটা সাইন 60 ডিগ্রিতে ছিল সেটা cos 30 ডিগ্রি √3/2 √3/2 বসে গেছে। আর এখানে আছে কি, এখানে আছে অতিভুজ x/30। আমি যদি এখানে একটা cos 30 ডিগ্রি √3/2 x/30, হ্যাঁ। এখন একইভাবে আমি এটা আড়াআড়ি গুণ করব, বা 2x, এটা যদি আড়াআড়ি গুণ করে 13√3, হ্যাঁ। এখন এই x এর সাথে 2টা গুণাকারে আছে, একই আগে যেভাবে বুঝিয়েছি একই কাজ। এই 2টা ওই পাশে ভাগ আকারে যাবে, 13√3 উপরে বসে গেছে, 2 নিচে। আমরা পেয়ে গেছি x এর মান 13√3/2। এক্ষেত্রেও 13√3/2 পেয়ে গেছি, এক্ষেত্রেও সেকের ক্ষেত্রেও 13√3/2 পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো, পরবর্তীতে তোমাদের কাছে চলে আসবে।